মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এইটার দিকে। তো এই দিকে আরও মনোযোগ দেওয়া, যদি বাজারটা বিনিময় হারের বাজারটা ঠিক মতো কাজ করে তাহলে অন্য দিকগুলোতেও একটা নজরদারি কিংবা মনোযোগ দেওয়ার একটা সময় হবে, সুযোগ হবে। আরেকটা বিষয় আপনারা অনেকেই বলেছেন, সেটা হচ্ছে যে এই যে একটা আরবিট্রারি ইনফ্লুয়েন্স থাকে, যদি এরকম বাজার ভিত্তিক না হয়, এই আরবিট্রারি ইনফ্লুয়েন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। যেটা বলেছেন যে অনেক দিন থেকে এটাকে ধরে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, টু গিভ এ সিগন্যাল যে আমরা খুব ভালো অর্থনীতি। এবং দ্বিতীয়ত অবশ্যই এখানে তো বিভিন্ন গোষ্ঠী থাকে, লবিস থাকে, আমাদের তো আমরা একদিকে রপ্তানিকারক অর্থনীতি, বা আবার অন্যদিকে আমরা আমদানির উপরও নির্ভর করে থাকি। সো সেখানে এটার দিস ইজ এ ফাইন ব্যালেন্স বিটুইন দ্য এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স। সে ওইখানে আমি কোন ব্যালেন্সটা করবো সেটা, কিন্তু প্রায় আমরা আগে দেখেছি যে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সেটা করা হয়েছে, যার জন্য এই যে রপ্তানিকারকরা অসুবিধার সম্মুখীন হয়েছে, যখন কিনা অন্যান্য প্রতিযোগী দেশ ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না সবাই ডেপ্রিশিয়েট করছে, কিন্তু বাংলাদেশ করছিল না। তো ওই অবস্থা থেকে একটা অযাচিত একটা হস্তক্ষেপ থেকে বের হয়ে আসার সুযোগ হয়েছে। তো এই সুযোগটার পাশাপাশি আসলে চ্যালেঞ্জের কথাও অনেকেই বলেছেন, এবং চ্যালেঞ্জের কথা বলতে গেলে পত্রিকায় আজকের বণিক বার্তা তো আছে যে কয়েকদিন যাওয়ার পরেও 14ই মের পরে এখনও বাজার ওইরকম ইরাটিক বিহেভিয়ার করেনি, এখনো পর্যন্ত স্থিতিশীলতা আছে, যদিও অনেকেরই আশঙ্কা ছিল যে হয়তো একটা জাম্প করবে। কিন্তু তারপরেও, এবং বাংলাদেশ ব্যাংক যেটা বললাম যে আগের থেকেই প্রস্তুত ছিল, সেটা একটা কারণ আছে। তবে এটার উপরে নজরদারি নট জাস্ট মানে ইনফ্লুয়েন্স করে তা না, কিন্তু নজরদারিটা একটা বজায় রাখতে হবে, যাতে কিনা এই মার্কেটটা স্মুথলি কাজ করতে পারে। কারণ চ্যালেঞ্জ কিন্তু রয়ে যাবে। এখন হয়তো এই এগ্রিগেটর বলি বা ট্রেডার বলি যারা, তারা তো বসে আছে, তো তাদের একটা ম্যানিপুলেশনের জন্য তারা হয়তো অপেক্ষা করবে, সুযোগ খুঁজবে, সেটার দিকে মনোযোগ রাখতে হবে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ভালো বাজার ভিত্তিক বিনিময় হার বলে একটা ভালো, কিন্তু আবার যদি বাজারও ঠিক মতো না হয়, ঘন ঘন যদি ইরাটিক বিহেভিয়ার করে, সেটা কিন্তু একদিকে আপনার বোথ এক্সপোর্টার এবং ইম্পোর্টারের জন্য খারাপ, এবং তার পাশাপাশি যারা আমাদের এখানে বিনিয়োগ করতে আসবে, বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটা একটা ডিসইনসেন্টিভ হিসাবে কাজ করবে। সেই জন্য ওইটা খুব ভালোভাবে একটা দেখার বিষয় রয়েছে। এবং এখানে আমাদের যে ইন্টারব্যাংক মার্কেটটা, অনেকেই বলেছেন কেউ যারা, ইন্টারব্যাংক মার্কেটটা কিন্তু তেমন একটা কাজ করছে না ভালোভাবে। এইখানে একটু জোর দিতে হবে যে সেটা যাতে কাজ করে, ব্যাংকগুলো নিজেদের মধ্যে থেকেই ডলার কেনা বেচা করতে পারে। আরেকটা বিষয়, যদি হঠাৎ এরকম ইরাটিক বিহেভিয়ার হয়, যদি আর টাকার মান বেশি করে কমে যায়, তাহলে তো আবার দেখা যাবে যে ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন মূল্যস্ফীতির চাপটা থাকবে। তো সেটারও একটা সেফ গার্ড আছে যে মূল্যস্ফীতি যে আগের মতো, যেহেতু যেহেতু ইন্টারেস্ট রেট একটা ক্যাপের মধ্যে নাই, তো সেখানে কন্ট্রাকশনের মনিটারি পলিসি ফলো করা হচ্ছে, সেইটা সো ওইরকম ওই নীতির ক্ষেত্রে নীতি স্বাধীনতা থাকলে বাংলাদেশ ব্যাংক তার প্রয়োজন অনুযায়ী সেখানেও কিন্তু একটা হস্তক্ষেপ করতে পারে। তো আমি সবশেষে যেটা বলবো যে এটা একটা তো এই নীতিটা একটা নট ইন আইসোলেশন, এটা ঠিক মতো কাজ করবে না। একটা তো সুস্পষ্ট নিয়মটা, স্বচ্ছতা, এগুলোর কথা বলেছেন। একজন বলেছেন যে রেটটার কথা, আসলে রেট তো ব্যাংকগুলো তাদের ওয়েবসাইটে দিতে পারে। রেটটা আমার কাছে মনে হয় যে হাইয়েস্ট রেট এবং লোয়েস্ট রেট, এটা দুটো রেটই দেওয়া উচিত আসলে, তাহলে মানুষ বুঝতে পারবে, এটা স্বচ্ছতাটা আনা। আর সবচেয়ে শেষে বলবো যে আসলে এটা একক কোনো সিদ্ধান্ত, পলিসি না, ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের এটা অংশ। এখন আমাদের এখানে অনেকেই বলেছেন যে যদি আমাদের এই যে বিশ্বব্যাপী যে জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক যে প্রবলেমগুলো, টেনশনগুলো তৈরি হয়েছে, সেইটারও কিন্তু আঘাতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই যে ট্যারিফ বাড়ানো হলো, সেটা যদি কমানো হয়, তারপরেও কিন্তু আরও অন্যরকম শঙ্কা আছে, যেহেতু বাংলাদেশ আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবে, সেখানেও কিন্তু এই ট্রেড বিষয়ক এক্সপোর্টের উপরে একটা ইনিশিয়াল ধাক্কা আসতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকা। কারণ তখন কিন্তু এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেসটা চলে যাবে, তারপরে অ্যাক্সেস টু ফ্লেক্সিবল ফান্ডিং সেগুলোও চলে যাবে। সেই জন্য ওভারঅল প্রুডেন্সিয়াল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা খুব জরুরি। এবং এখন হয়তো
এই অন্তর্বর্তীকালীন সময়ে ভালো ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারছে, কিন্তু তার পরবর্তীতে নিয়ম অনেকগুলো হচ্ছে, তার পরবর্তীতে করার জন্য সেফগার্ডগুলো কী হতে পারে সেটাও কিন্তু খুব নজর রাখতে হবে। এবং যতদিন সময় আছে সামনে, এই বাজারটাকে যদি আমরা একটা স্থিতিশীল, একটা রোবাস্ট করতে পারি, তাহলে কিন্তু বাজার তো অটোমেটিকভাবে কাজ করবে। কারণ আমাদের এই শ্রীলঙ্কার উদাহরণ তো প্রায় টানা হচ্ছে যে তারাও IMF এর প্রোগ্রামের মধ্যে ছিল এবং ভঙ্গুর অবস্থার মধ্যে তাদেরও একটা তো ভালনারেবিলিটি ছিল, কিন্তু তারা ওই ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এটা করতে পেরেছে, তাদের রিজার্ভটা বাড়াতে পেরেছে। এবং রিজার্ভ বাড়ানোর তাদের আরেকটা সুবিধা আছে যে এক্সপোর্ট ইনকাম থ্রু ট্যুরিজম, এটা একটা। তো আমাদের এক্সপোর্ট ইনকামটাকে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে শুধু শর্ট টার্ম মেজার না, মিডিয়াম টার্ম মেজারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর প্রণোদনার কথা অনেকে বলেছেন যে এই যে যারা যাচ্ছে তাদের 2.5% প্রণোদনা, ব্যাংক, তারপরে এয়ারপোর্টের লাউঞ্জ, কিন্তু তার বাইরেও আরও কিছু করা দরকার। এখানে আমরা জানি যে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে যারা যায় বিদেশে তাদের ঋণ দেওয়ার, সুদ কোলেটারাল ফ্রি ঋণ দেওয়ার সুবিধা আছে। এটাকে আরও বেশি বাড়ানোর একটা সুযোগ, কারণ বাংলাদেশ এমন একটা যে বাংলাদেশ থেকে কিন্তু মাইগ্রেশন কস্টটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, অনেক বেশি সেখানে যায়। তো তাদেরকে আরও বেশি লোকজনকে এটার আন্ডারে আনলে তারা কিন্তু অটোমেটিক্যালি অফিসিয়াল থ্রুতে তারা রেমিটেন্স পাঠাবে। সো আমি এখানেই শেষ করব। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট কিছু এবং মধ্যমেয়াদী কিছু, এবং মধ্যমেয়াদীর মধ্যে অর্থনৈতিক, সুচারু অর্থনৈতিক পরিচালনাটা খুব গুরুত্বপূর্ণ।